আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা সহজ করতে ই-হেলথ কার্ড চালু নির্দেশ দিয়েছেন। বুধবার সচিবালয়ের স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ সময় সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের পরিত্যক্ত ভবনগুলো স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী 14 এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা প্রদান করা হবে। এতে কৃষি উপকরণের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি প্রশিক্ষণ ও বাজার তথ্য পাওয়ার সুযোগ থাকবে। শুধু শস্য চাষী নয়, মৎস্য ও প্রাণী সম্পদ খামারিরাও এই সুবিধার আওতায় আসবেন। প্রথম ধাপে দেশের 9টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় দুবাই আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফ্লাইটটি ঢাকা, চট্টগ্রাম, আবুধাবি, ঢাকা রুটে পরিচালিত হয়। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ইউএস বাংলা কর্তৃপক্ষ। সংঘাতের কারণে অনেক যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে ছিলেন। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। অন্তর্বর্তী সরকারের সাবেক 3 উপদেষ্টা ও এক বিশেষ সহকারী ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান এবং বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। তাদের অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 3 কর্মদিবসের মধ্যে সব তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলতি মার্চ মাসের প্রথম 3 দিনে দেশে এসেছে 57,50,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় 19 কোটি ডলার করে দেশে এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। চলতি অর্থ বছরের জুলাই থেকে 3রা মার্চ পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 2,302 কোটি 80 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় 22.60% বেশি। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটা বাজার এলাকায় প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে পরিবহন শ্রমিক নেতা মিনা মাসুম বিল্লাহকে। বুধবার রাত 9টার দিকে 7 জনের একটি অস্ত্রধারী দল এই হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তল সহ আটক করে জনতা। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধারণা করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে পূর্বশত্রুতা বা আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থাকতে পারে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার হাকিমপুর গ্রামে এই সংঘর্ষ হয়। এতে অন্তত 25 জন আহত হন এবং 3টি বাড়িঘর ভাঙচুর করা হয়। স্থানীয় 2 নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে ক্যানবেরিয়ান যৌথ বক্তব্যে তিনি কথা বলেন। কার্নি জানান, কানাডা তার মিত্রদের পাশে থাকবে। যদিও এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরান হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছিলেন। তবুও পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সব বিকল্প খোলা রাখা হচ্ছে বলে জানান তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় ধরনের বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হিটস। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ অর্ধেক বন্ধ হলেও দাম প্রতি ব্যারেল $150 পৌঁছাতে পারে। ইতিমধ্যে এলএনজির দামও দ্রুত বেড়েছে। হামলার প্রথম দিনেই দাম 40% বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও কয়েকদিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। সরিয়ে নেওয়া বাসিন্দাদের অন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছেন।
কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। মোবারক আল কাবির বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। জাহাজের মাস্টার জানান, বাম পাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর ধোঁয়া দেখা যায়। পরে একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ছেড়ে যেতে দেখা গেছে। বিস্ফোরণের ফলে একটি কার্গো ট্যাঙ্ক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়েছে। তবে জাহাজের সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে তারা। ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুধু তেহরান নয়, দেশের অন্যান্য শহরেও সামরিক ও রাজনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় এখন পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬,০০০-এরও বেশি মানুষ। পাল্টা হামলার অংশ হিসেবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় হামলা চালানো হয়। হামলা প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রাখা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সতর্ক সংকেত পেলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। লেবাননে ইরানি কূটনৈতিক মিশনে হামলা হলে তার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারসি সতর্কতা দেন। তিনি বলেন, ইসরায়েল এমন হামলা চালালে বিশ্বজুড়ে থাকা ইসরায়েলি দূতাবাসগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরান আন্তর্জাতিক আইন মেনে চললেও নিজেদের সার্বভৌমত্বে আঘাত এলে কঠোর জবাব দেবে বলে জানান তিনি। এ বক্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।